স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমিস্ট্রি এন্ড মোর। সো আজকের আমরা ইলেকট্রনিক এফেক্টের একটা টপিক স্টার্ট করব। সেটা হচ্ছে আমাদের ক্লাস 11 এর অর্গানিক কেমিস্ট্রির মধ্যে ইনক্লুডেড আছে। তোমাদেরকে অলরেডি হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট পড়িয়েছি, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট পড়িয়েছি এবং আজকের আমরা স্টার্ট করব হচ্ছে রেজোন্যান্স। সো রেজোন্যান্স টপিকটা তোমাদেরকে শিখতেই হবে। এটা এই রেজোন্যান্স ছাড়া অর্গানিক কেমিস্ট্রির কথা ভাবাই যায় না, কারণ অর্গানিক কেমিস্ট্রিতে রেজোন্যান্স তোমাকে শিখতেই হবে এবং রেজোন্যান্স থেকে প্রচুর প্রচুর এর কোশ্চেন্স আছে, অ্যাপ্লিকেশনস আছে, জেইতে আছে কোশ্চেন্স, নিটে আছে কোশ্চেন্স এবং এমনি নর্মাল বোর্ড এক্সামেও প্রচুর প্রচুর কোশ্চেন্স আছে এবং এর প্রচুর অ্যাপ্লিকেশনস আছে। তো এইটা সম্বন্ধে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা খুবই দরকার। তো চলো আজকে আমরা স্টার্ট করছি রেজোন্যান্স। তো ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে যে রেজোন্যান্সটা কি। রেজোন্যান্সটা হচ্ছে আমরা যে এখন অবধি যে টপিকগুলো নিয়ে ডিসকাস করেছি সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। তো এই প্রচুর অর্গানিক কম্পাউন্ডস আছে যেগুলো হচ্ছে কি হয় না, অনেক তাদের কেমিক্যাল প্রপার্টি আছে, সেগুলোকে আমরা শুধুমাত্র এই দুটো এফেক্ট দ্বারা এক্সপ্লেইন করতে পারি না। সেই জন্য আমাদের রেজোন্যান্সের কনসেপ্টটা এসছে। তো রেজোন্যান্সটা কি? রেজোন্যান্সটা হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন ইন কনজুগেটেড সিস্টেম। তাহলে রেজোন্যান্সটা কি? রেজোন্যান্সটা হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস ইন কনজুগেটেড সিস্টেম। তাহলে কি হচ্ছে না, ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস ইন কনজুগেটেড সিস্টেম। তো ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে যে এই কনজুগেটেড সিস্টেমটা মানে কি। কনজুগেটেড সিস্টেম অনেক রকমের হতে পারে। তো ফার্স্টে আমি যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা হচ্ছে যখন কার্বন কার্বনের মধ্যে যখন বন্ড তৈরি হয়, যখন আমি একটা এক্সাম্পল নিই, তাহলে কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, আবার ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, এরকম চলতে থাকবে। তাহলে এখানে দেখো, এখানে কার্বন কার্বনের মধ্যে দেখো একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। যখন এই রকম যখন কম্বিনেশন চলতে থাকবে তখন এই কম্বিনেশনটাকে আমরা বলছি কনজুগেটেড সিস্টেম। কনজুগেটেড সিস্টেম। তো এই যখন ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এই রকমের কম্বিনেশনে যখন কোনো কার্বন অ্যাটম গুলো যুক্ত থাকবে সেই কম্বিনেশনটাকে আমরা বলছি কনজুগেটেড সিস্টেম। সো কনজুগেটেড সিস্টেম আরো এক রকমের হতে পারে। সেইটা হচ্ছে যখন কার্বন অ্যাটমের সঙ্গে, যখন কার্বন অ্যাটমটা অন্য কোনো কার্বন অ্যাটমের সঙ্গে ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, যখন অন্য কোনো অ্যাটম থাকে যেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, বা সেক্ষেত্রে তার উপরে যদি কোনো নেগেটিভ চার্জ থাকে, যদি কোনো কার্বন কার্বন এরকম কনজুগেশনের সঙ্গে এমন কোনো অ্যাটম থাকে যেটা হচ্ছে নেগেটিভলি চার্জড, সেইটাকে আমরা সেক্ষেত্রে দেখো এখানেও একটা কনজুগেশন হচ্ছে, এই মাইনাস চার্জ, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এই ব্যাপারটা কি থাকে, তাহলে তাকেও আমরা বলবো যে কনজুগেটেড সিস্টেম। এবারে আরো একটা কেস দেখো, যদি এরকম হয় কার্বন কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, কার্বন, যদি এরকম হয় কোনো ইলেকট্রোনেগেটিভ কোনো অ্যাটম থাকে, যেমন আমি যদি ধরি নাইট্রোজেন, নাইট্রোজেনের উপরে দুটো ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে দেখো এখানে এই দুটো ইলেকট্রনটাই হচ্ছে কনজুগেশনে পার্টিসিপেট করবে। কিরকম
না, এখানে দেখো ডাবল সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, তারপর দেখো একটা ইলেকট্রন পেয়ার আছে। তো সেক্ষেত্রে এইটাও একটা কনজুগেশনে পার্টিসিপেট করবে। তো তো এই তিনটে হচ্ছে মেনলি আমাদের কনজুগেটেড সিস্টেম। সো আশা করছি কনজুগেটেড সিস্টেম সম্বন্ধে আমাদের ক্লিয়ার আইডিয়া হয়েছে। তো এবারে আমরা বুঝবো যে ডিলোকালাইজেশন। ডিলোকালাইজেশন জিনিসটা কি? লোকালাইজড মানে হচ্ছে এক জায়গায় স্থির হয়ে থাকা। ডিলোকালাইজেশন মানে হচ্ছে মানে চারিদিকে ছড়িয়ে পড়া বা স্থানান্তরিত হয়ে যাওয়া। তাহলে ডিলোকালাইজেশন মানে কি? আমরা যদি হচ্ছে একটা ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস, তাহলে আমরা কোনো বেঞ্জিনের স্ট্রাকচার লিখি। বেঞ্জিনের স্ট্রাকচারের ক্ষেত্রে বেঞ্জিনটা হচ্ছে জাস্ট এরকম হয়, ঠিক আছে? এখানে দেখো, এখানে হচ্ছে পাই ইলেকট্রনস বলতে কি? পাই ইলেকট্রনস বলতে এই যে পাই বন্ড আছে, এই পাই বন্ডের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে তাকেই আমরা বলছি পাই ইলেকট্রন। যখন কোনো কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হয় সেক্ষেত্রে একটা বন্ড হয় সিগমা, একটা বন্ড হয় পাই। যখন কোনো কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড হয় তখন কোনো সেক্ষেত্রে একটা বন্ড সিগমা আর দুটো বন্ড হয় পাই, ঠিক আছে? তো এই পাই বন্ডের যে দুটো হচ্ছে ইলেকট্রন আছে সেটা যখন স্থানান্তরিত হবে সেটাকে আমরা বলছি ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস। তাকে আমরা বলছি যে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস, মানে পাই বন্ডের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো যখন স্থানান্তরিত হবে এক জায়গা থেকে অন্য জায়গায়, তখন তাকে আমরা বলবো যে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস। সো আমরা যদি একটা বেঞ্জিনের স্ট্রাকচার ড্র করি, বেঞ্জিনের স্ট্রাকচার হচ্ছে এটা। সেক্ষেত্রে এর হচ্ছে কটা পাই বন্ড আছে? এর পাই বন্ড হচ্ছে তিনটে, এইটা একটা, এইটা একটা, এটা একটা। তাহলে যদি পাই বন্ডের পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয় তাহলে এই বন্ডগুলোই হচ্ছে ডিলোকালাইজড হবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে না এই পাই বন্ডগুলো এইভাবে ডিলোকালাইজড হয়, ঠিক আছে? এবারে এটা ডিলোকালাইজড হয়ে কি হবে? এটাকে আমরা ডাবল তীর চিহ্ন দেব। তাহলে কি হবে? তাহলে এইটা হবে, এই পাই বন্ডটা এইখানে স্থানান্তরিত হলো, এই পাই বন্ডটা এখানে স্থানান্তরিত হলো, এই পাই বন্ডটা এখানে স্থানান্তরিত হলো। তাহলে সেম প্রসেসে কি হবে? এই পাই বন্ডটাও এখানে আসবে, এই পাই বন্ডটা এখানে আসবে। তাহলে এই যে দুটো স্ট্রাকচার তৈরি হলো, এই দুটো স্ট্রাকচারকে আমরা বলবো বেঞ্জিনের ক্যানোনিক্যাল ফর্ম স্ট্রাকচার। বেঞ্জিনের হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে বেঞ্জিনের কটা ক্যানোনিক্যাল ফর্ম হলো? বেঞ্জিনের দুটো ক্যানোনিক্যাল ফর্ম হলো। এবারে আমাদেরকে বুঝতে হবে যে বেঞ্জিনের ক্যানোনিক্যাল ফর্মটা বেঞ্জিনের ক্যানোনিক্যাল ফর্ম থেকে বেঞ্জিনের কোন স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। যেহেতু এখানে পাই বন্ডের ডিলোকালাইজেশন হচ্ছে, পাই বন্ডটা দেখো বেঞ্জিন রিংয়ের মধ্যেই হচ্ছে সার্কুলেট করে ঘুরতে থাকছে, বেঞ্জিনের মধ্যে সার্কুলেট করে ঘুরতে থাকছে। তো সেক্ষেত্রে আমরা কি স্ট্রাকচারটা পেতে পারি? সেক্ষেত্রে আমরা একটা হাইব্রিড স্ট্রাকচার পাবো। তখন কি হচ্ছে? যেহেতু এখানকার যে পাই ইলেকট্রন গুলো সার্কুলেট করছে, তাহলে এখানকার যে পাই ইলেকট্রনটা এখানে আসছে, তারপরের স্ট্রাকচারে এখানকার পাই ইলেকট্রনটা এখানে আসছে, তারপরের স্ট্রাকচারে এখানকার পাই ইলেকট্রনটা এখানে আসছে, তারপরের স্ট্রাকচারে দেখো এখানকার পাই ইলেকট্রনটা এইখানে আসছে, এখানকারটা আসছে এখানে, আবার এখানকারটা আসছে এখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাই ইলেকট্রনগুলো ডিলোকালাইজড হওয়ার জন্য, পাই ইলেকট্রনগুলো চেনের মধ্যে ডিলোকালাইজড হওয়ার জন্য একটা ভেতরে একটা আমরা এই স্ট্রাকচারটা পাচ্ছি। তো এই স্ট্রাকচারটা হচ্ছে আমরা বলছি রেজোনেন্স হাইব্রিড। এই স্ট্রাকচারটাকে আমরা বলছি রেজোনেন্স হাইব্রিড।
এই ক্যানোনিক্যাল ফর্মগুলোর কিন্তু বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু এই রেজোন্যান্স হাইব্রিডটার কিন্তু বাস্তব অস্তিত্ব আছে এবং এটা অনেকটা বেশি স্টেবল হয়। ঠিক আছে, এবারে আমরা অন্য একটা এক্সাম্পলে আসি। এবার দেখো এক্ষেত্রে আমরা বেঞ্জিনের স্ট্রাকচারটা কিরকম লিখতে পারি, জাস্ট ভেতরে একটা গোল, কারণটা কি বাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হচ্ছে, এখানে আমরা এই স্ট্রাকচারটা পাচ্ছি এবং তার সঙ্গে সেই একটা গোল সাইন পাচ্ছি, সেই জন্যই বেঞ্জিনের স্ট্রাকচারটাকে হাইব্রিডাইজড হিসেবে এরকম করে ড্র করা হয়। তো আশা করছি রেজোন্যান্সের বেসিক যে আইডিয়াটা, সো এখানে দেখো এখানে কি হচ্ছে বলতো, এখানে দেখো যদি কার্বন ধরি, কার্বন 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 কার্বন, তাহলে এখানে দেখো কি হচ্ছে, একটা কনজুগেটেড সিস্টেম দেখো পাচ্ছি, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। ঠিক আছে, আবার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এখানে একটা আছে কনজুগেশন পাচ্ছি বা কনজুগেটেড একটা সিস্টেম পাচ্ছি। তো আশা করছি একটা বেসিক আইডিয়া হয়েছে। এবারে আমরা আরো একটা এক্সাম্পল নেব। আমরা এবারে একটা এক্সাম্পল নেব হচ্ছে কার্বনেট আয়ন। কার্বনেট আয়নের একটা আমরা এক্সাম্পল নেব। তাহলে কার্বনেট আয়নটা কিরকম হয়, CO3 ডাবল মাইনাস CO3 ডাবল মাইনাস, তাহলে কি হচ্ছে, CO3 এর মধ্যে কার্বনের সঙ্গে একটা ডাবল বন্ড থাকবে, একটা অক্সিজেনের সঙ্গে উপরে মাইনাস চার্জ, একটা অক্সিজেনের উপরে মাইনাস চার্জ, সেই জন্য এখানে দেখো দুটো মাইনাস চার্জ আছে। তাহলে এখানে আমাদেরকে ফার্স্ট বুঝতে হবে যে এখানে কনজুগেটেড সিস্টেমটা কোথায় হচ্ছে। এখানে দুটো মানে দু রকম ভাবে হবে, দেখো একটা মাইনাস চার্জ আছে, তারপরে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, আবার দেখো মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। তাহলে এখানে হচ্ছে কনজুগেশন আছে বা একটা কনজুগেটেড সিস্টেম তৈরি হয়েছে, তাই এখানে হচ্ছে আমাদের রেজোন্যান্স স্ট্রাকচার তৈরি হবে। কি হচ্ছে না, এই যখন এই মাইনাস চার্জ যখন এখানে আসবে, এই বন্ডটা হচ্ছে ভাঙবে, তখন এখান থেকে কি কি জিনিসটা তৈরি হবে, অক্সিজেনের সঙ্গে একটা ডাবল বন্ড হলো কার্বনের সঙ্গে, কার্বনটা হচ্ছে অক্সিজেনের উপরে মাইনাস চার্জ হয়ে গেল। এই কার্বনটা যেমন অক্সিজেনের মাইনাস চার্জ ছিল তেমনি থাকলো। আবার এখানে কি হবে, এই মাইনাস চার্জটা এখানে আসলো, এইটা হচ্ছে ভাঙলো, তাহলে কি পাচ্ছি, কার্বনের উপরে ডাবল বন্ড, এই মাইনাস চার্জ, এই মাইনাস চার্জ। তাহলে আমরা এই তিনটে হচ্ছে স্ট্রাকচার পাচ্ছি। এবারে দেখো এর যদি আমরা রেজোন্যান্স হাইব্রিডটা আঁকি তাহলে কি পাবো, রেজোন্যান্স হাইব্রিডটা আঁকলে পাবো এই, তাহলে তিনটের উপরই মাইনাস চার্জ থাকবে, এটা হচ্ছে আমাদের রেজোন্যান্স হাইব্রিড, তাহলে হচ্ছে বাস্তব অস্তিত্ব আছে। তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে বাস্তব অস্তিত্ব আছে। সো আশা করছি তোমাদের রেজোন্যান্স সম্বন্ধে একটা কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। সো এবারে আমরা শিখব যে রেজোন্যান্স স্ট্রাকচার লেখার নিয়মটা কি। রেজোন্যান্স স্ট্রাকচার লেখার নিয়মটা কি, রেজোন্যান্স স্ট্রাকচার লেখার মেইনলি দুটো নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে ফার্স্ট, এক নম্বর যে নিয়মটা হচ্ছে যে হচ্ছে পারফেক্টলি লুইস স্ট্রাকচার হতে হবে, পারফেক্টলি লুইস স্ট্রাকচার হতে হবে। লুইস স্ট্রাকচার মানে কি, লুইস স্ট্রাকচার মানেটাই এটাই যে ওই যে কম্পাউন্ডটা আমরা নিচ্ছি তাদের যেন প্রপার ভ্যালেন্সি মেনটেন হয়।
সেক্ষেত্রে কার্বনের আমরা চারটে হাত জানি, কার্বনের ক্ষেত্রে যদি 5টা হাত হয়ে যায় সেটা হবে না, ঠিক আছে। মানে এরকম ভাবে যখন ভ্যালেন্সি মেনটেন করবে সেক্ষেত্রে কার্বনের সঙ্গে যে 4টে হাত আছে সেই 4টে হাত থেকে মেনটেন করতে হবে যেন কার্বনের ভ্যালেন্সি 4 থেকে 5 বা 6 না হয়ে যায়। তো এই ধরনের স্ট্রাকচার গুলোকে আমরা বলছি লুইস স্ট্রাকচার। আর সেকেন্ড হচ্ছে সিগমা বন্ডকে নিয়ে। আচ্ছা, এই সিগমা বন্ডকে নিয়ে কি? সিগমা বন্ডকে নিয়ে হচ্ছে এটাই যে সিগমা বন্ডের যে অর্গানিক কম্পাউন্ড আছে যার ভিতরে রেজোন্যান্স স্ট্রাকচার হচ্ছে, সেই অর্গানিক কম্পাউন্ডের সিগমা বন্ডে যেন রিপ্লেসড না হয় বা তার যে অ্যাটমস গুলো আছে সেগুলো স্থান পরিবর্তন না করে। যেমন দেখো আমরা যে কার্বনেট আয়নের ক্ষেত্রে দেখছিলাম C ডাবল বন্ড O মাইনাস, এখানে আমাদের 3টে অক্সিজেন আছে। তো এর ক্ষেত্রে এই 3টে অক্সিজেনই হচ্ছে এই যে জায়গাতে ছিল সেই জায়গাতেই থাকবে, এর কোনো স্থান পরিবর্তন হবে না। একসঙ্গে 2টো অক্সিজেন এদিকে বা একটা অক্সিজেন এদিকে বা একসঙ্গে 3টে অক্সিজেন এদিকে, এই স্ট্রাকচার গুলো যেন না হয়। এর যে দেখো এটা সিগমা বন্ড, এর একটা সিগমা বন্ড, এর একটা পাই বন্ড, এই স্ট্রাকচার গুলো যখন যেন অপরিবর্তিত থাকে বা এক জায়গাতে থাকে বা স্থানান্তরিত না হয়, এই দুটো নিয়ম আমাদেরকে জানতে হবে বা জেনে রাখতে হবে। সো আশা করছি তোমাদের এই ক্লাসে রেজোন্যান্স সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া এসছে, কনসেপ্টটা ক্লিয়ার এসছে। তোমাদের কোনো জায়গাতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা রেজোন্যান্সটা 2টো ক্লাসে পড়ব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস হলো। সেকেন্ড ক্লাসে আমরা পড়বো রেজোন্যান্সের অ্যাপ্লিকেশন নিয়ে। তো দেখা হচ্ছে সেকেন্ড ক্লাসে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই মিলে একসঙ্গে আমরা কেমিস্ট্রি শিখবো এবং অর্গানিক কেমিস্ট্রি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।